আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে পড়ালেখা করব সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার আজকে সম্ভবত হচ্ছে পর্ব 5। তো এই 5 নম্বর পর্বের বিশেষত্বটা কি? বিশেষত্ব হচ্ছে এটাই যে আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম জেনে গেছি। সেই ইলেকট্রন বিন্যাসের নিয়মের মধ্যে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম সম্পর্কে আমরা হচ্ছে আজকে একটু আলোচনা করব। দেখো আমি এখানে টপিকের নাম কি লিখে রাখছি যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। খুবই সিলি একটা ব্যতিক্রম বা এক্সেপশনাল ব্যাপারটা আছে, খুব বেশি কঠিন না, এটা খুবই সহজ। তো এই ব্যতিক্রম জিনিসটা আমরা কেন শিখবো বা এটার দরকারটা কি? দরকারটা হচ্ছে এটাই, আমরা বেসিকলি গত ক্লাসে পর্ব 4 যেটা পড়ছিলাম যে আমরা আউফবাউ নীতির মাধ্যমে আমরা কি জানতে পারছি যে ইলেকট্রনগুলো কিভাবে সারিবদ্ধভাবে সাজানো হয়। হ্যাঁ, তো এটা বেসিক নিয়মটা কি ছিল যে ইলেকট্রন আগে কি করবে, ইলেকট্রন আগে হচ্ছে কম শক্তি স্তর সম্পর্ক অরবিটালে যাবে, তো ধাপে 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 সে হচ্ছে কি অধিক শক্তি স্তর সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করবে, ঠিক না? তো এই যে বিজ্ঞানী আউফবাউ, সে এই কারণে আমাদেরকে একটা সিকোয়েন্স দিয়েছিল, আমরা সেই সিকোয়েন্সটা দেখেছিও। আমরা গত ক্লাসের যারা করো নাই গত ক্লাসটা, ওটা করে নিও। পর্ব 4 উপরে আই বাটনে চলে আসবে, ওটা করে নিও যদি না বুঝো। তাহলে ওই সিকোয়েন্সটার মধ্যে কী ছিল যে আগে কম শক্তিস্তরগুলো আমরা বের করেছি, তারপর আস্তে আস্তে কি অধিক শক্তিস্তর যে অরবিটাল সেগুলো আমরা বের করেছি। সেটা কীভাবে বের করেছি? সেটা এই যে আমাদের এখানে দেওয়া আছে, এটা ছিল কি তাদের শক্তিস্তরের ক্রমানুসার, তাই না? এই 1s হচ্ছে কি সব থেকে কম শক্তিস্তরের একটা অরবিটাল। সুতরাং ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম সে এই অরবিটালে প্রবেশ করবে, ধাপে 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 সে এখানে 2s 2p 3s 3p 4s 3d এভাবে করে আরও যেতে থাকবে, ঠিক আছে? আমি এখানে এতটুকু পর্যন্ত নিছি, তার কারণ হচ্ছে আমার যে আছে টপিকটা, সেই টপিকটা এতটুকুর মধ্যে কাভার হয়ে যাবে। তার মানে এই না যে ইলেকট্রন বিন্যাসের যে ক্রমানুসার আছে সেটা জাস্ট 3D পর্যন্ত, এই 3D এর পরে সে আরও যেতে পারে, ঠিক আছে? এটা আমরা জানি। তো দেখো যে এই যে আমাদের অরবিটালের যে ক্রমানুসার শক্তি স্তরের পাওয়ারের উপরে যে আমি এই সাজানোটা সাজাইলাম, এইটা আমাকে কি মেনটেন করতেছিল? আমরা গত ক্লাসে কি পড়ছিলাম যে আগে ইলেকট্রন কম শক্তি স্তরে যাবে, তবে ধাপে ধাপে কি অধিক শক্তি স্তরে যাবে। ঠিক এরকমভাবে এই যে কপার যে 29, এই কপার 29 এখানে তার মানে কি বোঝাচ্ছে, এর ভিতরে 29টা ইলেকট্রন আছে। এই 29টা ইলেকট্রনকে আমি কিভাবে সাজাবো, তার ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে, অবশ্যই আমাকে এই রুলসটা ফলো করতে হবে। ক্লাস আমরা করি, লাগে আমরা তুলে ফেলি 1s 2s 2p 3s 3p 4s 3d, তাই না? এইভাবে করে আমাকে হচ্ছে কি আগে শক্তি স্তরের ক্রমানুসারগুলো লিখে ফেলতে হবে। এখন দেখো ইলেকট্রন প্রথমে এস অরবিটালে যখন যাবে, অর্থাৎ 1s এ যাবে, তখন সেখানে 2টা ইলেকট্রন হবে। এরপরে এখানেও 2টা ইলেকট্রন বসতে পারবে, এখানে 6টা ইলেকট্রন বসতে পারবে, এখানে 2টা ইলেকট্রন বসবে, এখানে কয়টা ইলেকট্রন বসবে, এখানে 6টা ইলেকট্রন বসবে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আগে দেখি যে এখানে কয়টা ইলেকট্রন ইউজ করা শেষ। 2 2 4টা, 4 আর 6 কত 10টা, অর্থাৎ 10টা ইলেকট্রন ব্যবহার হয়ে গেছে। 10 আর 2 12, 12 হচ্ছে 18, তার মানে এই পর্যন্ত 18টা ইলেকট্রন বিন্যাস করা শেষ হয়ে গেছে। তাহলে আমার ইলেকট্রন আছে কয়টা? 29টা। তাহলে এরপরে কি হবে? এরপরে হচ্ছে 4s2 হবে, তার মানে এখানে কত আছে? 18। এ পর্যন্ত কতটুকু আসছে আমার ইলেকট্রন সংখ্যা? 18টা আসছে। কতটুকু আসছে? 18টা। লিখে রাখি 18টা। তাহলে 18-র সাথে এই 2 যোগ করলে হচ্ছে 20, তাহলে বাকি রইল কয়টা? 29টা হইতে আরও 9টা, তাহলে আমি এখানে 9টা দিয়ে দিলাম, তাই তো? এইটা ছিল কি স্যার বেসিকলি যেই নিয়ম আমরা ফলো করতাম সেই নিয়মের ইলেকট্রন বিন্যাসের রূপ, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে যে এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো না, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো না। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে হবে? এটাকে বেসিক্যালি লিখতে হবে এরকম যে 4s1 3d10। এখন বলবে স্যার এটা কেমন কথা, 3d থেকে 4s এর শক্তি স্তর হচ্ছে কম, তাহলে 4s এ আগে সম্পূর্ণ ইলেকট্রন পূর্ণ হবে, তারপর 3d-তে যাবে, অর্থাৎ 4s এ 2টা ইলেকট্রন পূর্ণ হয়ে বাকি যে ইলেকট্রনগুলো থাকে 9টা সেখানে d-তে যাওয়ার কথা। তো এখানে আপনি 4s এ 1 রেখে আপনি ডি অরবিটাল অর্থাৎ 3d অরবিটালে কেন 10 দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এর কারণ হচ্ছে দেখো এই যে ডি অরবিটাল, যেটা আমরা জানি যে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা স্যার? 10টা। কথা বুঝছো?
ডি অরবিটালে ইলেকট্রন 10টা থাকতে পারে, কিন্তু কাহিনী হচ্ছে ডি অরবিটাল সবসময় স্থিতিশীল মেনটেন করতে চায়। কি মেনটেন করতে চায়? স্থিতিশীল পর্যায় মেনটেন করতে চায়। অর্থাৎ সে হচ্ছে স্টেবল থাকতে চায়। কি থাকতে চায়? স্টেবল। এখন এই স্টেবলটা সে কিভাবে থাকে? এই স্টেবলটা সে থাকতে চায় কিভাবে? এটা নিয়মটা হচ্ছে, বা ডি অরবিটালের যে স্থিতিশীলতা বা স্টেবিলিটি, এটা সে অর্জন করতে হলে আমাকে আগে জানতে হবে যে ডি অরবিটালে এই 10টা ইলেকট্রন কিভাবে থাকে। বেসিক্যালি ডি অরবিটালটা তুমি যদি ঘুরো, এর ভিতরে 5টা ব্লক থাকে। কি থাকে? মনে করো যে ডি অরবিটাল, তার ভিতরে 5টা রুম থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? চারটা 5টা, ঠিক আছে? তো দেখো 1 2 3 4 5, এই 5টা রুমের ভিতরে এই ডি অরবিটালটা 10টা ইলেকট্রন সে ধরে রাখে। তাহলে এইখানে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে? যখন ইলেকট্রন প্রবেশ করবে, এখানে মনে করছে 10টা ইলেকট্রন আছে, সে কিভাবে প্রবেশ করে? প্রথম হচ্ছে একটা করে ইলেকট্রন যায়, এই যে 1 2 3 4 5, সে একটা করে ইলেকট্রন যাবে, প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন বসবে, তারপরে বাকি যে 5টা, সে 5টা ইলেকট্রন আবার এদিকে যাওয়া শুরু করবে, 6 7 8 9 10। এইভাবে হচ্ছে কি ডি অরবিটালের ভিতরে ইলেকট্রনগুলো সাজানো থাকে। কথা বুঝছো? তো বেসিক্যালি ডি অরবিটাল সে থাকতে চাইছে এইভাবে, সে যদি প্রত্যেকটা ঘরের ভিতরে 2টা 2টা করে ইলেকট্রন দিয়ে মোট 10টা ইলেকট্রন তার মধ্যে থেকে যায়, 10টা ইলেকট্রন থেকে যায়, তাহলে সে স্টেবল হয়ে যায়। কীভাবে হয়ে যায়? স্টেবল। অর্থাৎ তার যে স্থিতিশীলতা অর্জন বা স্টেবল থাকার যে তার ইচ্ছাটা, সেই ইচ্ছাটা পূরণ হয় কীভাবে? তার ভিতরে যদি 10টা ইলেকট্রনের মধ্যে 10টা ইলেকট্রন থাকে, তাহলে কী হবে? সে স্টেবল থাকতে চাইবে। কথা বুঝছো? আচ্ছা, এরপরে সে আরেকটাভাবে স্টেবল থাকতে পারে। আরেকটাভাবে কীভাবে? যে এই যে তার রুমটা, ঠিক আছে? এই রুমে যদি আমি 5টা ইলেকট্রন দিই, তাহলে 5টা ইলেকট্রন কীভাবে যাবে? 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5টা। অর্থাৎ সে 5টা ইলেকট্রনও যদি তার ভিতরে থাকে, তাহলে সে 5টা ইলেকট্রন কেমনে থাকবে? 5টা করে 5টা ইলেকট্রন থাকবে। তোমরা আবার মনে করো না যে ইলেকট্রন এইভাবে যায়। এই যে তার রুমে 5টা রুম, তার কাছে হচ্ছে 5টা রুম আছে, 1 2 3 4 5, 5টা রুম আছে, ঠিক আছে? প্রথমেই 2টা চলে যাবে, এরপর আরও 2টা যাবে, এরপর আরও 2টা যাবে, এরপর আরও 2টা যাবে, এভাবে কিন্তু যায় না। একটা একটা করে যায়, প্রত্যেকটা রুম হচ্ছে কি আগে ফিল আপ হয়, তারপরে এক্সট্রা করে বাকি ইলেকট্রনগুলো যাওয়া শুরু করে। কথা বুঝছো? তো এই কারণে তার মধ্যে, অর্থাৎ ডি অরবিটাল, তার যেটা ইচ্ছা, সে হচ্ছে স্টেবল থাকবে, তার মধ্যে একটা স্টেবিলিটি অর্জন হবে, বা সে স্থিতিশীল থাকবে। এই স্থিতিশীল থাকার জন্য সে 2টা প্রক্রিয়া পালন করে। আইদার তার প্রত্যেকটা ঘরে তোমাকে 2টা করে ইলেকট্রন দিতে হবে, তাহলে 2টা করে ইলেকট্রন দিলে কি প্রত্যেকটা পুরো রুমে কয়টা ইলেকট্রন আছে বলতো স্যার? 10টা। এইভাবে সে স্টেবিলিটি অর্জন করবে। অথবা তার প্রত্যেকটা রুমে তোমাকে একটা একটা করে ইলেকট্রন দিতে হবে। দ্যাট মিনস তুমি 1 1 1 1 1, অর্থাৎ 5টা যদি ইলেকট্রন তুমি দাও, তাও সে স্টেবল থাকবে বা স্টেবিলিটি সে অর্জন করবে। তাহলে এই ডি অরবিটালে অধিক স্থিতিশীল থাকার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা তাকে সবসময় পূরণ করাতে হয়। আর এই পূরণ করার জন্য তুমি দেখো, তুমি নর্মালি আমাদের তো এইভাবে হচ্ছে কি তার ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা। তো এইভাবে ইলেকট্রন বিন্যাস হলে ডি অরবিটাল দেখতেছি কি যে তার মধ্যে 9টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? 9টা ইলেকট্রন। 9টা ইলেকট্রন বলতে কি বোঝায়? তার মধ্যে এই গড়ে একটা ইলেকট্রন কম আছে। এই গড়ে একটা ইলেকট্রন কম থাকার কারণে সে আপসেট থাকে। কি থাকে? আপসেট। আর এই আপসেটটাকে যাতে সে না হয়, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? তাকে স্থিতিশীল বানাতে হবে। এখন স্থিতিশীল বানাতে হলে কী লাগবে স্যার? এখানে একটা বেশি ইলেকট্রন থাকা লাগবে না? লাগবে কি না? হ্যাঁ, তার মধ্যে স্থিতিশীলতা অর্জন করার জন্য এই জায়গায় 9টার জায়গায় তখন আমাকে কী করতে হয়? তাকে একটা বেশি ইলেকট্রন দিয়ে দিতে হয়। তাহলে একটা বেশি ইলেকট্রন কোত্থেকে দিব? অবশ্যই এই যে 4s যে 2টা ইলেকট্রন আছে, তার থেকে আমাকে এই জায়গায় একটা ইলেকট্রন বেশি অ্যাড করে দিতে হয়। তাহলে 4s 2টা ছিল, তো 2টার থেকে যদি একটা ইলেকট্রন এখানে অ্যাড করে দিই, তাহলে এই 9টা ইলেকট্রন এখানে কী হয়েছে? 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। আর এখানে 2টা ইলেকট্রন কি স্যার? একটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো না, আমরা এইটাকে অ্যাকসেপ্ট করবো। তাহলে বোঝা গেছে স্টেবিলিটি কীভাবে অর্জন করে, বা কেন হচ্ছে এই জায়গাটায় 3d 9 না হয়ে 3d 10 হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে কি বলতো, যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ যে নিয়মটা, মানে বেসিক যে নিয়মটা ছিল, এই বেসিক নিয়ম থেকে একটু ব্যতিক্রম। আর ব্যতিক্রমটা একটু মনে রাখবা, এটা সবসময় ডি অরবিটালের জন্যই হয়। আর ডি অরবিটালের জন্য কখন হয়? যখন দেখে যে একটুর জন্য তার স্থিতিশীল অর্জন হইতেছে না,
এই স্থিতিশীল অর্জন করার জন্যেই, শুধুমাত্র স্থিতিশীল অর্জন করার জন্যই তাকে কি করতে হয়, এই 9 জায়গায় 1 ইলেকট্রন বেশি দিয়ে তাকে হচ্ছে স্থিতিশীল করা হয়। আর যেহেতু তাকে 1 ইলেকট্রন বেশি দিয়ে আমি তাকে স্থিতিশীল করে ফেলছি, সো সেক্ষেত্রে আগের যে অর্থাৎ 4s যে 2টা ইলেকট্রন থাকার কথা সেখানে কি তখন 1টা ইলেকট্রন হয়ে যায়। কথা বুঝতে পারতেছি? আচ্ছা, ঠিক এরকম ক্রোমিয়ামের কথা চিন্তা করো। তাহলে ক্রোমিয়ামের নর্মালি ইলেকট্রন বিন্যাস কি হওয়ার কথা ছিল, আমি আগে লিখি। ঠিক আছে, এটা ছিল কি তার ইলেকট্রন বিন্যাসের ক্রমবিন্যাস। তাহলে প্রথমে হচ্ছে কি এখানে 2টা ইলেকট্রন যাবে, এখানে 2টা, এখানে 6টা, 2টা 6টা। তাহলে কয়টা হলো দেখো তো, 2 2 4, 4 আর 6 10, 10 10 আর 2 12, 12 আর 6 কত 18। তাহলে এই পর্যন্ত কি স্যার 18 হয়ে গেছে। তাহলে 4s কয়টা যাবে 2টা, তাহলে 18 2 কত 20। মোট ইলেকট্রন আছে কয়টা 24টা। তাহলে এই পর্যন্ত 20 হয়ে গেছে। তাহলে বাকি আছে কয়টা 4টা না, 4টা। তাহলে নর্মালি আমার ইলেকট্রন বিন্যাসটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই জায়গায় এসে আবার সেই ঝামেলাটা বেঁধে যাবে। কেমন ঝামেলা বেঁধে যাবে, ওই যে একই কথা বললাম যে ডি অরবিটালের মধ্যে একটা ইচ্ছা ক্রিয়েট হয়, সেই ইচ্ছাটা হচ্ছে কি সে অধিক স্টেবল থাকতে চায় বা তার মধ্যে একটা স্থিতিশীলতা অর্জন করার একটা ইচ্ছা জাগে। আর এই স্থিতিশীলতা অর্জন করার জন্য তাকে কি করতে হয়, আইদার তার প্রত্যেকটা রুমে 2টা করে ইলেকট্রন দিয়ে পুরো ফ্লোরটাকে 10টা ইলেকট্রন বানাতে হবে, অথবা একটা করে কি স্যার প্রত্যেকটা রুমে একটা করে ইলেকট্রন দিয়ে তাকে মোট 5টা ইলেকট্রন বানাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সে কী হবে, স্টেবল অর্জন করবে বা স্টেবিলিটি অর্জন করবে, অথবা সে স্টেবল হবে। তো এই কারণে কয় কি দেখো যে এখানে 3d4 থাকার কারণে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে স্যার বলতো, 4টা ইলেকট্রন আছে না। এই 4টা ইলেকট্রন থাকার কারণে কী হয়, তার একটা রুমে ইলেকট্রন কি স্যার থাকে না, অর্থাৎ 4টা ইলেকট্রন 4টা রুমে চলে যায়, আর একটা রুম কি ইলেকট্রন শূন্য থাকে। আর এই ইলেকট্রন শূন্য থাকার কারণে সে আপসেট হয়ে যায়, বিকজ তার মধ্যে স্টেবিলিটি দরকার আছে। এই স্টেবিলিটি অর্জন করার ক্ষেত্রে আমাকে কি করতে হয়, এই 3d এর জায়গায় একটা ইলেকট্রন বাড়ায় দিয়ে 3d5 করতে হয়। আর 3d5 করলে সুবিধাটা হয় কি, তার মধ্যে এখন স্থিতিশীলতা অর্জন হয়ে যায়। কেমনে, এই ফাঁকা ঘরটার মধ্যে একটা ইলেকট্রন ঢুকে গিয়ে। তাহলে এই যে তুমি তাকে একটা ইলেকট্রন বেশি দিলা, এই একটা ইলেকট্রন কার থেকে আসছে, এই একটা ইলেকট্রন আসছে বেসিক্যালি এই ঘর থেকে এই ঘরে, অর্থাৎ 4s যে 2টা ইলেকট্রন ছিল সেখান থেকে একটা ইলেকট্রন এই 3d5-এ চলে আসছে। তাহলে 4s এখন চেহারা কীরকম হবে, 4s থেকে একটা ইলেকট্রন কমে যাবে, তখন তো ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম। দ্যাট মিনস বেসিক্যালি এই নিয়মে হওয়ার কথা থাকলেও এই নিয়মে হবে না, এই নিয়মে হবে। আর এই যে সে এই নিয়মে হচ্ছে, এই 2টা নিয়মে হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি স্যার বলতো, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। তার মানে আমরা কি ফলো করবো স্যার বলতো, যখন দেখব যে ডি অরবিটাল একটার জন্য সে স্থিতিশীল হচ্ছে না, তখন তাকে আমি একটা ইলেকট্রন অ্যাড করে দিব। একটা ইলেকট্রন অ্যাড করে দিয়ে আগের যে শক্তি স্তরটা আছে সেখান থেকে একটা ইলেকট্রন কমাই দিব। তাহলে কি হচ্ছে, এই যে এই ক্ষেত্রে হবে কি 4s1 3d10, আর এক্ষেত্রে হবে কি বলতো 3p6 এর পরে 4s1 3d5। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি বলতো ইলেকট্রন বিন্যাসের যে সাধারণ নিয়মটা ছিল সেই সাধারণ নিয়ম থেকে একটু ব্যতিক্রম জিনিস। আর এটা একটু মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে। তো দেখো আমরা ইলেকট্রন বিন্যাসের যে সাধারণ নিয়মটা ছিল সেটা আমরা পড়ে ফেলছি। তো আমাদের নেক্সট যে টপিকটা আসবে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে, হয়তো এটা পার্ট 6 হবে, ঠিক আছে। তো তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে নিও। অনেক দিন পর বলতেছি, হয়তো বা আবার কোনো আরেক ভিডিওতে বলবো অনেক দিন পর, তো বেশি বেশি বলতে চাচ্ছি না। যাই হোক, তোমরা নিজ উদ্যোগে সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে অ্যাড হয়ে থাকবা। ওইখানে হয়তো বা কিছু সাজেশন পাইতে পারো, বা অনলাইন ক্লাসেরও কিছু ফ্রি ক্লাসগুলো পাইতে পারো, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সাজেশন দেওয়া রাখবা। আসসালামু আলাইকুম।